অরুণী কি কবিতা বলল, নাকি নিজের দুঃখ, নিজের কল্পনার কথা? এসব বুঝে উঠে উত্তর দেওয়ার আগেই অরুণী ফোন রেখে দেয়। রুদ্র হঠাৎ অস্থির হয়ে পড়ে। অস্থিরতা চেকে ধরেছে রুদ্রকে। আবার ফোন দেয়। অরুণী ফোন ধরতেই রুদ্র ব্যস্ত হয়ে বলে, অরুণী কাল দেখা করতে পারবে আমার সাথে? অরুণী যেন প্রলাপ বকে জ্বরের ঘোরে। সে অভিমান গলে সবার অগচরে চুপি সারে। আমি যাব কেন? তুমি আমায় দেখতে আসো। আনারস নিয়ে আসবে, আনারস খেতে আমার ভালো লাগে। রুদ্র মনে মনে হেসে ফেলল। অরুণী কথা বলতে পারছে না, এলোমেলো হয়ে যাচ্ছে কথা। রুদ্র অদ্ভুত এক টান অনুভব করে, এরকম আগে কখনো হয়নি। জ্বরে অরুণীর হুঁশ নেই। রুদ্র ফোন রেখে বারান্দা থেকে রুমে এসে খাটের উপর বসে রইল কিছুক্ষণ। অস্থিরতা কাজ করছে। কিরণ ঘুমোচ্ছে। রুদ্র আবার বারান্দায় যায়, চেয়ারে বসে সিগারেট ধরায়। লাবণ্যের কথা মনে পড়ছে আজ ভীষণ। লাবণ্যের কথা মনে পড়াতে এত অস্থির লাগছে, নাকি অরুণীর কথাগুলো মনে তোলপাড়ের সৃষ্টি করছে, রুদ্র বুঝতে পারছে না ঠিক। চেয়ারে স্থির ভঙ্গিতে বসে চোখ বুজে ভাবছে, আজ হঠাৎ কেন এমন হচ্ছে? যে ক্ষত শুকিয়ে দাগের সৃষ্টি হয়েছে, সে ক্ষত নতুন করে জেগে উঠছে কেন? সিগারেটের উচ্ছিষ্ট অংশটা মেঝেতে ফেলে আবার একটা সিগারেট ধরায় রুদ্র। নানান চিন্তা ভাবনার ভেতর দিয়ে অন্যরকম একটা রাত কাটে রুদ্রের। কিছুটা যন্ত্রণা, কিছুটা নির্ঘুমতা। লাবণ্যের সাথে সম্পর্কের ইতি ঘটার পর রাতগুলো কেমন বদলে গিয়েছিল রুদ্রের। বারবার ঘুম ভেঙে যেত, কখনো বা ঘুম হতো না। হাজার রকমের যন্ত্রণাময় স্মৃতি রুদ্রকে এলোমেলো করে দিত। সময়ের সাথে সাথে সব ঠিক হয়েও গিয়েছে। আজ আবার সব নড়বড়ে হয়ে গেল। সকালবেলা কিরণকে ঘুম থেকে ডেকে তোলে রুদ্র। এভাবে ডেকে তোলার কারণে কিরণ ঘাবড়ে যায়, ত্রাসিত হয়ে চোখ খোলে। কিরণ বিহ্বল হয়ে বলে, কি কি হয়েছে? রুদ্র হালকা হেসে বলে, তেমন কিছু হয়নি, একটা গান শোনা। রুদ্র হালকা হেসে বলে। কোনো অঘটন হয়নি ভেবে কিরণ স্বস্তি পেলেও এভাবে ডেকে তোলার কারণে ক্ষুব্ধ হয়ে বলে, তুই এভাবে ডেকে তুলি কেন আবারে? হ্যাঁ, আর গান বলবো মানে ইয়ার কি মারিস? তুই তো ভালো গান করিস, ইয়ার কি করলাম কোথায়? আমার গানের সুরকে তুই কুত্তার ঘেউ ঘেউয়ের সাথে তুলনা করছিস? হ্যাঁ, আমি কি ভুলে গেছি? রুদ্র কিরণের প্রশংসা করে বলল, তুই তো খুব ভালো গান করিস, ওসব তুই ইয়ার কি করে বলেছি, গান বল দোস্ত। কিরণ সন্দিগ্ধ হয়ে তাকায়। রুদ্রের আচরণ বেখাপ্পা লাগছে। সন্দিহান হয়ে বলল, হয়েছে কি তোর বলতো? রুদ্র টেবিলের উপর রাখা গিটারটা কিরণের দিকে এগিয়ে দিয়ে বলল, গান শুরু কর, রোমান্টিক গান। এমন রোমান্টিক গান করবি যাতে আমার মন প্রাণ দেহে রোমান্টিকতা উপচে উপচে পড়ে। কিরণ চোখ বড় করে তাকিয়ে রইল। কিরণ কিছু বলতে গেলে রুদ্র খ্যাক করে ওঠে, বলে, কথা বাড়াবি না, গান বল। সকালবেলা সুমধুর ঘুম ভাঙিয়ে এ মত কাণ্ড যথারীতি নির্যাতনের সামিল। মেজাজ সরে যাচ্ছে কিরণের। রুদ্র আবার গানের জন্যে তাড়া দেয়। কিরণ বিরক্ত গলায় গিটারের টুংটাং শব্দের সাথে গান ধরে। গান শুরু করতেই সঞ্চিতা কর্মকার দরজার কাছ থেকে রুদ্রের নাম ধরে হাঁকে। গান আর শোনা হয় না। কিরণ স্বস্তি পায়, আবার শুয়ে পড়ে। সঞ্চিতা কর্মকারের হঠাৎ আগমনের কারণ ভাবতে ভাবতে দরজার কাছে যায় রুদ্র। রুদ্রকে দেখেই সঞ্চিতা কর্মকার একটু হেসে পরক্ষণে গম্ভীর হয়ে বলল, মাস হয়েছে, 5-7 দিন হয়ে গেছে, ভাড়া কোথায়? রুদ্র একটু লজ্জায় পড়ে। 2 দিন আগে কার্তিক কর্মকার বলেছিল ভাড়ার কথা, কিন্তু রুদ্রের মনে ছিল রুদ্র ভাড়া দিয়ে বিদায় করে সঞ্চিতা কর্মকারকে। কিরণ রওনা দিচ্ছে যেন কোথায়। রুদ্র কিরণের দিকে তাকিয়ে বলে, কোথায় যাচ্ছিস তুই? গানের কি হলো? কিরণ ব্যস্ত গলায় বলল, রাখ তোর গান, 5 মিনিটের মধ্যে যেতে বলেছে অফিস থেকে, অথচ গাড়ি দিয়ে সেখানে গেলেও 20 মিনিট লাগবে। অফিস? কিসের অফিস? ওহে সুবোধ বালক, হেড অফিস, গার্লফ্রেন্ডের অর্ডার, বুঝলে এবার? রুদ্র বিমূঢ় হয়ে তাকিয়ে থাকে। কিরণ বের হওয়ার কিছুক্ষণ পর রুদ্রও বের হয় বাসা থেকে। অরুণীকে নিয়ে চিন্তা অস্থিমজ্জায় গেঁথে যাচ্ছে।
অরুণীর রাতের বলা কথাগুলো টেপ রেকর্ডের মতো কানে বাজতে লাগলো। অদ্ভুত এক টান অনুভব হয় অরুণীর জন্যে। রুদ্র ভালোবাসি অরুণীর এই কথাটায় কী ছিল রুদ্র জানে না। মনে হচ্ছে প্রগাঢ় কোনো নেশা ছিল যা চুম্বকের মতো টানছে রুদ্রকে। অরুণীর জ্বর আসার কারণগুলো ভেবে মনে মনে হাসছে রুদ্র। এতটা পাগলামি একটা মানুষ কিভাবে করে? জ্বর আসার ব্যাপারটা আসলেই অদ্ভুত। রুদ্রের ইচ্ছে হচ্ছে অরুণীকে একবার ফোন দিয়ে খোঁজ নিতে, পরক্ষণে কি ভেবে যেন দিল না। বিকালের দিকে অরুণীর জ্বর কিছুটা কমে। রাতে রুদ্রকে বলা কথাগুলো ভেবে অরুণী লজ্জা পাচ্ছে এখন। রুদ্র দেখা করতে বলল কেন? রুদ্রকে জড়িয়ে ধরার অনুভূতির কথা অরুণী ভুলতে পারছে না। অরুণী শিউরে উঠছে বারবার, সর্বাঙ্গে কেঁপে উঠছে। অরুণী নিচু থেকে ফোন দিল, বলল। রুদ্র হাসে, বলে, তুমি সুস্থ হয়েছো? আনারস নিয়ে দেখতে আসবো? দুনিয়াতে এত খাবার থাকতে আনারসের কথা কেন বলেছো? রুদ্র শব্দ করে হাসে কথাটা বলে। অরুণী অভিমানী হয়ে ওঠে। একবার ফোন দিয়ে জিজ্ঞেসও করেননি সুস্থ হয়েছে কিনা? জ্বর তো আপনার জন্যই আসে। অরুণী একটু থেমে আবার বলল, হ্যাঁ, আমার আনারসই ভালো লাগে। ভেবেছিলাম ফোন দিব, তারপর আর দেওয়া হয়নি। রুদ্রের আচরণের এত পরিবর্তন অরুণীর মনে বিস্ময় ঢেউ খেলে, কিন্তু প্রকাশ করল না। বলল, আপনার ফোন দেওয়া উচিত ছিল, যেহেতু এসবের জন্য আপনি দায়ী। আমি দায়ী? তুমি যেসব কাজ করো তাতে তোমায় থাপ্পড় দেওয়া উচিত, আলসেমি করে দেওয়া হয় না। রুদ্রের এই বলে থেমে আবার জিজ্ঞেস করে, জ্বর কমেছে তোমার? কমেছে একটু। দেখা করবেন না? এরকম আজব জ্বর তোমার ছাড়া আর বোধহয় কারো হয়নি। এরকম ভালো তো কেউ বাসেনি। এত ভালোবাসা আসে কোত্থেকে তোমার, ইচড়ে পাকা মেয়ে? অরুণী হাসে, বলে, আপনার কথাগুলো মিষ্টি লাগছে আজ খুব। কিছুক্ষণ পর আবার বলল, দেখা করবেন না? কতবার জিজ্ঞেস করেছি, উত্তর দিচ্ছেন না। করবো দেখা, জড়িয়ে ধরো না আবার। অরুণী লজ্জা পেল কিঞ্চিত। রুদ্র আবার বলল, যে রেস্টুরেন্টে প্রথম দেখা হয়েছে সেই রেস্টুরেন্টে এসো, তুমি চাইলে আনারসও খাওয়াবো। অরুণীর খুশিতে আত্মহারা, বাঁধ ভাঙা আনন্দ নিয়ে বলে, আসছি আসছি, আপনিও আসেন, তাড়াতাড়ি আসবেন কিন্তু। রুদ্রকে আর কিছু বলার সুযোগ না দিয়ে অরুণী ফোন রেখে দেয়। রুদ্র দেখা করতে বলেছে এই আনন্দে পুলকিত হচ্ছে ক্রমশ। নিজেকে ধমকায়, বেশি আনন্দিত হওয়া যাবে না, তাহলে আবার জ্বর আসবে। অরুণী কোনো রকম চুলগুলো বেঁধে বাসা থেকে বের হওয়ার সময় সেলিনা আহমেদের সামনে পড়ে। সেলিনা আহমেদের কঠিন গলা, জ্বর নিয়ে কোথায় যাস তুই? এক পাও বের হবি না। অরুণীর তর সইছে না, কখন বাসা থেকে বের হবে, কখন রেস্টুরেন্টে যাবে। অস্থির গলায় বলে, আম্মা আইতির কাছ থেকে নোট আনতে যাব, জরুরি ব্যাপার বুঝেন। অরুণী বাসা থেকে বের হয়, সেই রেস্টুরেন্টে যায়। রুদ্র কেন দেখা করতে বলল? অরুণী 10 মিনিট ধরে বসে আছে, রুদ্রের দেখা মিলছে না। অস্থির ভঙ্গিতে অপেক্ষা করতে লাগলো। রুদ্রের কাছে ফোন দেয়, ফোন তুলছে না। হঠাৎ অরুণীর মনে হলো রুদ্র কি ওকে বোকা বানালো, শোধ নিল? এমনটাই হয়তো। অরুণীর সমস্ত রঙিন কল্পনা জল্পনা বিবর্ণ হয়ে গেল। অরুণীর ধারণা মিথ্যে করে দিয়ে মিনিট 7 পর রুদ্র আসলো। অরুণীর বুকের ভিতর তোলপাড় শুরু হয়ে গেল। জ্বরের মাত্রাটা বাড়তে লাগলো যেন। লজ্জাও পাচ্ছে। অরুণীকে দেখে হালকা হাসে রুদ্র। অরুণীর যে টেবিলে বসেছে সেদিকে এগিয়ে যেতে লাগলো। রুদ্রের আচরণ আর রুদ্রকে সম্পূর্ণ আলাদা মনে হতে লাগলো অরুণীর। অরুণী ভেবেছিল রুদ্র ওর মুখোমুখি চেয়ারে বসবে, কিন্তু অরুণীর এই ধারণাও মিথ্যে করে দিয়ে রুদ্র অরুণীর পাশের চেয়ারে বসল। অরুণীর হৃদস্পন্দন বাড়তে লাগলো অসম্ভবভাবে। অরুণী মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলল। রুদ্র বলল, কি হলো, ওইদিকে তাকিয়ে আছো কেন? আমার দিকে তাকাও। অরুণী তাকাই না। রুদ্র বলল, কি খাবে? অর্ডার করো। আনারস খাবে? বলেই হেসে ফেলল রুদ্র। অরুণীও রুদ্রের দিকে তাকিয়ে লজ্জা মাখা কণ্ঠে বলল। জ্বরের কারণে ফ্যাকাশে হয়ে গেছে অরুণীর মুখটা, চোখ দুটোও ক্লান্ত। রুদ্র ওয়েটারকে ডেকে খাবার অর্ডার করে। অরুণী মাথা নিচু করে বিড়বিড় করে বলল, আপনার সামনে লজ্জা করছে আমার আজ। রুদ্র অরুণীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে,
রাস্তাঘাটে জড়িয়ে ধরতে লজ্জা করে না? কল্পনাতে ওষ্ঠ ছুঁতে লজ্জা করে না? রুদ্রের কথাগুলো অরুণের শিরায় উপশিরায় শিহরণ জাগাচ্ছে। রুদ্রের এত ভালো ব্যবহার অস্বাভাবিক লাগছে অরুণীর কাছে। অরুণী কোনো উত্তর দিতে পারল না উত্তেজনায়। ওয়েটার খাবার দিয়ে গেল অরুণীর, খেয়াল নেই সেদিকে। রুদ্র বলল, লজ্জা অনেক পেয়েছো, আর পেতে হবে না। খাওয়া শুরু করো, আনারসও খাওয়াবো। অরুণী খাবার নাড়াচাড়া করছে রুদ্র। অরুণীর বাঁ হাতটা টেবিলের ওপর। রুদ্র আলতো করে অরুণীর হাতের উপর হাত রাখল। অনমনা হয়ে থাকার কারণে অরুণী হকচকিয়ে ওঠে তাকালো। রুদ্র অরুণীর হাতটা শক্ত করে চেপে ধরে স্বাভাবিক গলায় বলল। অরুণী বিস্ময়ে নির্বাক হয়ে তাকায় রুদ্রের দিকে। রুদ্র ওর হাত ধরেছে? পুলকিত হতে লাগলো অরুণীর শরীরের প্রতিটি রন্ধ্রে। কেমন করে হাত ধরেছে? রুদ্র কি তাহলে অরুণীকে ভালোবাসে? এইরকমই এক শঙ্কায় অরুণীর শিরদাঁড়া বেয়ে শীতল রক্ত প্রবাহিত হতে লাগলো। এই অনুভূতির ব্যাখ্যা করার মতো শব্দের যোগান দিতে পারবে না অরুণী। উদ্ভ্রান্তের মতো তাকায় রুদ্রের দিকে। অরুণীর হৃদয় উপকূলে মহাপ্রলয় হয়ে যাচ্ছে। মোহাবিষ্ট হয়ে কম্পিত স্বরে বলল, হাত ধরেছেন কেন আপনি? অরুণীর গলায় তীব্র অবিশ্বাস্য আবেশে অরুণীর গলা ধরে আসছে। শরীরের সমস্ত শিরা উপশিরায় তোলপাড়। রুদ্র অরুণীর হাত শক্ত করে ধরে রেখেছে। রুদ্রের মুখাবয়ব নিতান্তই স্বাভাবিক, যেন এমনটা প্রতিনিয়ত হয়ে আসছে। অরুণী ব্যাকুল চিত্তে প্রতি উত্তর অপেক্ষায় তাকিয়ে আছে। রুদ্র অরুণীর প্রশ্নের উত্তরে শুধু হাসল। এই হাসির অর্থ খুঁজে পেল না অরুণী। রুদ্রের আচরণ কেমন রহস্যজনক। অরুণীর ছটফটানি আরও বাড়ে। পুরোপুরি অধৈর্য হয়ে আবার জিজ্ঞেস করে, হাসছেন কেন? রুদ্র সহজ গলায় বলল, এমনি হাসছি, খাওয়া শেষ করো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। অরুণীর দ্বিধান্বিত গলা, আপনি আমায় ভালোবাসেন? রেস্টুরেন্ট থেকে বের হয়ে বলবো। রুদ্র অরুণীর হাত মুষ্টিবদ্ধ করে রেখে খেতে লাগলো। ঠোঁটে হাসি ঝুলিয়ে রেখেছে। অন্যদিকে অরুণী মুহূর্তেই খুন হচ্ছে। ধারালো অনুভূতিতে ক্ষত বিক্ষত হচ্ছে। অরুণীর মনে হচ্ছে ও কেঁদে ফেলবে। ওর চোখ বেয়ে এক্ষুনি অবাধ্য জল গড়িয়ে পড়বে। কেন কাঁদবে তা অরুণী জানে না, শুধু বুঝতে পারছে ওর কান্না পাচ্ছে ভীষণ। রুদ্র অরুণীর দিকে তাকিয়ে তাড়া দিতে লাগলো, খাচ্ছ না কেন তুমি? রুদ্রের মুখে তখনও হাসি। মনে হচ্ছে কোনো রোমাঞ্চকর অনুভূতি ব্যক্ত করছে রুদ্র। অরুণী উত্তর না দিয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল রুদ্রের দিকে। রুদ্র পুনরায় বলল, রেস্টুরেন্ট থেকে বের হয়ে বলবো, খাচ্ছ না কেন তুমি? অরুণী খাবার মুখে দেয়। 2 মিনিটে খেয়ে ফেলে সব। রেস্টুরেন্ট থেকে বের হওয়ায় তাড়নায় দিশেহারা হয়ে যায় অরুণী। রেস্টুরেন্ট থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পর রুদ্র অরুণীর হাত ছেড়ে দেয়। উত্তরের অপেক্ষায় অরুণীর উন্মত্ত হয়ে তাকায়। রুদ্র ব্যস্ত গলায় বলে, অরুণী, সন্ধ্যা হয়ে আসছে, বাসায় চলে যাও। বললেন না তো হাত কেন ধরেছেন? রুদ্র প্রসঙ্গটা এড়িয়ে গিয়ে বলল, আমার একটু জরুরি কাজ আছে, যেতে হবে। অরুণী ধৈর্যচ্যুত হয়ে পড়ে। আপনি আমার প্রশ্নটা এড়িয়ে যাচ্ছেন কেন? রুদ্র একটা রিক্সা ডাকে। অরুণীর কথাটা শুনল না বোধহয়। রিক্সাওয়ালার সাথে কথা বলে অরুণীর দিকে তাকায়। তুমি এই রিকশায় যাও, আর তোমার প্রশ্নের উত্তরটা পরে দিব। অরুণী উত্তরের জন্য অপেক্ষামান হয়ে বারবার তাকাচ্ছে রুদ্রের দিকে। রুদ্র সম্পূর্ণ এড়িয়ে যায়। অরুণী আর কিছু জিজ্ঞেস করার আগেই রুদ্র ট্যাক্সি ডেকে উঠে পড়ে। কিরণ রুদ্রের উপর প্রচণ্ড রেগে যায়। রাগে চোখ দুটো ধিক ধিক করতে থাকে কিরণের। রোষপূর্ণ গলা কিরণের, কারো এমন বিশুদ্ধ আবেগ অনুভূতি নিয়ে তুই মজা নিচ্ছিস? হ্যাঁ, বিবেকবুদ্ধি লোপ পেয়েছে তোর? কিরণ রাগে ক্রমশ অস্থির হয়ে যাচ্ছে। একটু থেমে আবার বলে, অরুণের হাত ধরে তোর লাবণ্যকে দেখতে হবে? হ্যাঁ, লাবণ্যর মতো একটা থার্ড ক্লাস মেয়ের জন্য তোর রাগে গলা ধরে আসছে কিরণের। রুদ্র শান্ত ভঙ্গিতে বলল, রাস্তাঘাটে চেঁচামেচি করিস না কিরণ। আমার একটু ভুল হয়েছে, আমি বুঝতে পারছি। লাবণ্যকে রেস্টুরেন্টে দেখে আমার চিন্তা চেতনা সব অকেজো হয়ে গিয়েছিল। রুদ্র একটু থেমে কিছু সময় পর উদাস গলায় বলল, আর কেউ না জানলেও তুই তো জানিস আমি ওকে কত ভালোবেসেছিলাম। দীর্ঘদিনের প্রেম, প্রায় 8 মাস পর দেখা হয়েছে। বিশ্বাস কর, আমি এলোমেলো হয়ে গিয়েছিলাম। আমি শুধু অরুণীর হাত ধরে হেসে কথা বলে লাবণ্যকে বোঝাতে চেয়েছি আমি ওকে ছাড়া ভালো আছি।
আসলে আমি ভালো নেই। রুদ্রের বিস্বাদ মাখা গলা শুনে কিরণের গলাও নরম হয়। ঠান্ডা মেজাজে কিরণ জিজ্ঞেস করে, একটা মেয়েকে এতদিনেও ভুলতে পারিসনি। কেউ অনাকাঙ্ক্ষিতভাবে হারিয়ে গেলে তাকে ভোলা যায় না, কিন্তু লাবণ্য তো প্রতারণা করেছে। একটা মেয়েকে ভোলা যায়, কিন্তু হৃদয় নিংড়ানো ভালোবাসা, আবেগ, অনুভূতি এসব ভোলা যায় না। একটা নিখাত প্রেমের গল্প কখনো ভোলা যায় না। অনেকক্ষণ ধরে আর কেউ কিছু বলে না। রুদ্র নীরবতাকে বিলীন করে আবার বলে, হৃদয় নিংড়িয়ে যে মানুষটাকে ভালোবাসা হয়, সেই মানুষটাকে কখনো ভোলা যায় না। মানুষগুলো বুকের বাঁ পাশটা অবশ করে দিয়ে চলে যায়, তবুও জীবন চলে তার নিয়মে। কিন্তু কোনো এক অবসন্ন দুপুরে কিংবা বৃষ্টিমুখর সন্ধ্যায় বুকের ভিতর চিনচিনে ব্যথা হয়। জীবন চলার পথে কখনো অনাকাঙ্ক্ষিতভাবে কোথাও দেখা হয়ে গেলে সব কিছু যেন এলোমেলো হয়ে যায়। রুদ্র থেমে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। কিরণ হঠাৎ প্রশ্ন করে, তাহলে তুই অরুণীকে দেখা করতে বলি কেন? হ্যাঁ, এখন আবার বলিস না যে তুই আগে থেকে জানতে লাবণ্য ওই রেস্টুরেন্টে আসবে। রুদ্র এক ঝলক ম্লান হাসে। আমি কিভাবে জানবো লাবণ্য ওই রেস্টুরেন্টে আসবে? কিরণ প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে জোর গলায় বলে, তো অরুণীকে কেন দেখা করতে বললি? হ্যাঁ, অরুণীর পাগলামিগুলোও আমায় জেকে ধরেছে। কেমন অদ্ভুত মেয়েটা। আচ্ছা দোস্ত, কখনো শুনেছিস ভালো লাগার অনুভূতিতে কারো গায়ে জ্বর আসে? রুদ্র নিচের করা প্রশ্নের জবাব দিয়ে নিজেই বলে, অরুণীর জ্বর আসে। অদ্ভুত না? জ্বরের ঘরে অরুণীর প্রলাপগুলো সেদিন রাতে আমায় অস্থির করে তুলেছিল। সেই মুহূর্তে আমি অকারণেই বলে ফেলেছিলাম দেখা করার কথা। কেন বলেছি সেই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, কিন্তু ওর হাত ধরবো কিংবা ওর সাথে ওভাবে কথা বলবো এমনটাও করতাম না যদি লাবণ্যের সাথে দেখা না হতো। কিরণের মেজাজ আবার উত্তপ্ত হচ্ছে। রুদ্র বলল, চল বাসায় চল। রুদ্র, কিছু কিছু মানুষ থাকে অদ্ভুত রকমের, যাদের আবেগ অনুভূতিগুলো বাড়াবাড়ি রকমের, স্বচ্ছ কাচের মতো আবেগ অনুভূতিগুলো। অরুণীও তেমন। অরুণীর বিষয়গুলো প্রথম প্রথম একদম কৌতুকের মতো হাস্যকর ভাবা যায়, কিন্তু এখন বলবো মেয়েটা আসলেই তোকে ভালোবাসে। কেমন অন্যরকম একটা মেয়ে। ভালো না বাসিস, কিন্তু ওর আবেগ অনুভূতিগুলো নিয়ে এমনটা কেন করছিস? হ্যাঁ, কেন হাত ধরেছিস ওর? কি উত্তর দিবি তুই? বলবি যে তোর প্রাক্তনকে দেখাতে হাত ধরেছিস? প্লিজ অন্তত এই উত্তরটা দিস না ওকে। হ্যাঁ, তোর আর আমার কাছে এসব বিষয় একদমই কষ্ট পাওয়ার মতো না, কিন্তু অরুণী অনেক কষ্ট পাবে। রুদ্র চিন্তায় পড়ল। রুদ্রের মুখাবয়ব অন্তত তাই বলে। এই প্রসঙ্গে আর কিছু না বলে উন্মনা হয়ে বলল, রাত হয়েছে অনেক, চল। রুদ্রের এই নির্লিপ্ত ভাব দেখে কিরণও বিরক্ত হয়, কথা বাড়ায় না। রুদ্র বাসায় গিয়ে সবে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো, তখনই ফোনটা বেজে ওঠে। অরুণীর ফোন দিয়েছে ভেবে রুদ্র একটু দ্বিধান্বিত হয়। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে অপরিচিত ফোন নম্বর। আটকে রাখার চেষ্টা করে খাটের ওপর রাখা বই খাতাগুলো টেবিলের দিকে নিতে নিতে বলে, কে বলছেন? লাবণ্য বলছি। রুদ্র কয়েক মুহূর্তের জন্যে থমকে যায়, নিজেকে দ্রুত সামলে নেয়। বই খাতাগুলো টেবিলের উপর রেখে ডান হাতে ফোনটা ধরে কানের কাছে নেয়। অনেকক্ষণ নিঃশব্দে কেটে গেলে রুদ্র স্বাভাবিক গলায় দ্রুত প্রশ্ন করে, ও লাবণ্য, কি খবর বলো? লাবণ্য চুপই থাকে। কিছুক্ষণ কেটে গেলে বলে, রুদ্র, কেমন আছো? এই তো ভালো, তুমি? রেস্টুরেন্টের মেয়েটা কে ছিল? রুদ্র বারান্দায় গিয়ে চেয়ারে বসে। কয়েক মুহূর্ত চোখ দুটো বুজে থাকে, ফোনটা কানের কাছেই। ওপাশ থেকে বলে, কি হলো? রুদ্র হো হো করে হেসে ওঠে, বিষাদময় সেই হাসি। লাবণ্য, তুমি আমায় কেন ছেড়ে গিয়েছো সেই প্রশ্নটা আমি তো আজও করিনি। তুমি কেন এতদিন পর ফোন দিয়ে এই ধরনের প্রশ্ন করছো? হাসছো যে? রুদ্র হাসির কারণটা বলে না। তুমি ভেবো না যে আমি জানি না তুমি কেন ছেড়ে গিয়েছো। রুদ্র, ওই মেয়েটা কে? লাবণ্য, ফোনটা রাখো, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। তোমার মুক্তি দরকার ছিল, দিয়েছি। তোমার কোনো চাওয়া অপূর্ণ রাখিনি। লাবণ্য ফোন রাখে না। রুদ্র নিজেই লাইন কেটে দেয়। লাবণ্য আবার ফোন দেয়। কয়েকবার ফোন বাজার পর রুদ্র ফোন রিসিভ করে আবার। উগ্র রোষে চোখ দুটো বন্ধ করে বলে, হাসিবের সাথে তোমার অন্তরঙ্গ মুহূর্তের ছবিকে আমি দেখিনি? সোয়ানের সাথে ভাইরাল হওয়া ভিডিও আমি দেখিনি? কখনো প্রশ্ন করেছি তোমায়? তুমি সম্পর্কের ইতি টানতে চেয়েছো, আমি টেনে দিয়েছি। 4-5 বছরের সম্পর্কে আমি তো তোমার ঠোঁট দুটো ছুঁয়ে দেখিনি। আমি তো সুন্দর একটা সম্পর্ক চেয়েছিলাম। রুদ্র সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে উঠে আবার বলে, ফোন কেন দিয়েছো তুমি আমায়?
হাতের ফোনটা ফ্লোরে ছুঁড়ে বেড়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলে রুদ্র। কিরণ ছুটে আসে, হতভম্ব হয়ে বলে, কি হলো? ফোন ভাঙলি কেন? রুদ্র উত্তর দেয় না। কিরণ আবার প্রশ্ন করে। কে ফোন দিয়েছে? লাবণ্য? রুদ্র অস্থির ভঙ্গিতে বলে। কিরণ, যা এখান থেকে, প্লিজ কোনো প্রশ্ন করিস না। রুদ্র চোখ দুটো বন্ধ করে বসে থাকে। তিক্ত লাগছে সব কিছু, বিষাদময় লাগছে পৃথিবীটা। মলিন হয়ে যাওয়া বিবর্ণ স্মৃতিগুলো রোমন্থন করতে লাগলো রুদ্র। চোখ দুটো অশান্ত। কেন ফোন দিয়েছিল লাবণ্য? ফোন নম্বর কোথায় পেয়েছে? প্রচণ্ড অস্থিরতার ভিতর দিয়ে রাতটা কাটল রুদ্রের। ভার্সিটিতে গিয়ে শুনে আদিলের কাছ থেকে ফোন নম্বর নিয়েছে লাবণ্য। আদিলের সাথে লাবণ্যের কথা হয় এটা আগে থেকেই জানত রুদ্র, কিন্তু এখনও এই বিষয় নিয়ে ঘাটায়নি কিংবা আদিলের কাছে জিজ্ঞেসও করেনি। শান্ত গলায় আদিলকে জিজ্ঞেস করলো। লাবণ্যকে আমার ফোন নম্বর কেন দিয়েছিস? আদিল বলল। তোর ফোন নম্বরের জন্য লাবণ্য আমার মাথা খাচ্ছিল। আদিল একটু থেমে ইতস্তত বোধ করে আবার বলল, লাবণ্য তোর সাথে সম্পর্কটা নতুন করে শুরু করতে চাচ্ছে। কথাটা শেষ করে আদিল রুদ্রের প্রতিক্রিয়া দেখার জন্য রুদ্রের দিকে তাকালো। রুদ্রের মুখের অভিব্যক্তি দেখে কিছুই বোঝা গেল না। রুদ্র একটু হাসলো। আদিল ভ্রুকুচকে প্রশ্ন করলো, হাসছিস যে? রুদ্র অনেকক্ষণ চুপ থাকে, তারপর আদিলের কাঁধে হাত দিয়ে বলল, লাবণ্য সম্পর্কিত কোনো কথা আর কখনো আমার কাছে বলিস না। আমার কাছে জিজ্ঞেস না করে ফোন নম্বর দেওয়াটা তোর ঠিক হয়নি। লাবণ্য আমায় নিয়ে কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে যাস। আদিল বুঝতে পারল রুদ্র মনে মনে প্রচণ্ড রেগে আছে। আদিলের কাছ থেকে কোনো রকম উত্তরের আশা না করে রুদ্র চলে যায়। অরুণী নিদারুণ এক দ্বিধা দ্বন্দ্বে ভুগছে। রুদ্র হাত ধরেছে। অরুণীর মন ছুঁড়ে তো আনন্দের ঢেউ বয়ে যাওয়ার কথা, দিশেহারা হয়ে যাওয়ার কথা, কিন্তু অরুণী খুশি হতে পারছে না। রুদ্রের আচরণ বুঝতে পারছে না ঠিক। রুদ্রের ফোন বন্ধ। অরুণীর প্রতি আবেগ কিংবা প্রেম থেকে যদি হাত ধরতো তাহলে তো ফোন বন্ধ করে রাখতো না। রেস্টুরেন্ট থেকে বের হয়ে ওভাবে এড়িয়ে যেত না। অনেকক্ষণ ধরে এসব নিয়ে ভেবেও কোনো উত্তর পেল না অরুণী। রুদ্র এমনটা কেন করলো? এসব প্রশ্ন অরুণীর মাথায় পীড়া দিতে লাগলো। 2-3 দিন পেরিয়ে গেলেও রুদ্রের খোঁজ পাওয়া গেল না। অরুণী উপায় অন্তর না পেয়ে আবার ছুটল কার্তিক কর্মকারের বাসার উদ্দেশ্যে। অরুণীকে দেখেই দারোয়ান দাঁত কেলিয়ে বলল, বাসায় ভিতরে ঢুইকা লাভ নেই, সই লাগেছে ওনারা। অরুণীর থমথমে মুখে জিজ্ঞেস করলো, কারা চলে গেছে? রুদ্র কিনো? অরুণীর বুকের ভিতর ধক করে উঠল। হতবিহ্বল হয়ে দ্রুত প্রশ্ন করে। মানে কোথায় গেছে? দারোয়ানের উদ্দেশ্যে প্রশ্নটা করে অরুণী। অস্থির চোখে তাকিয়ে রইল উত্তরের অপেক্ষায়। অরুণীর মুখের অবস্থা সঙ্গীন। দারোয়ান উত্তর দেয়, পরীক্ষা শেষ, বাসা ছাড়া দিছে। অরুণী অত্যাশ্চর্য চোখে তাকিয়ে রইল খানিকক্ষণ। নির্বাক দৃষ্টি, অভিমানে ছলছল করা অরুণীর। কোথায় গেছে বলতে পারেন? ফোন নাম্বার আছে আপনার কাছে? কোথায় গেছে তা কইতে পারবো না, ফোন নাম্বার নাই। নতুন বাসা নিছে মনে হয়। অরুণী চোখ দুটো জলে ছাপিয়ে উঠছে। রুদ্রের অনার্স 3য় বর্ষের ফাইনাল এক্সাম শেষ, সেটা অরুণীর মাথায় ছিল না। অরুণীর এত শত পাগলামি একটুও কি রুদ্রের মন ছুঁতে পারেনি? দারোয়ানকে আর কিছু জিজ্ঞেস করলো না অরুণী। কথা বলতে ইচ্ছে হচ্ছে না, সব কিছু বিষাদময় লাগছে। অরুণী হাঁটতে থাকে। চোখের কোণে জমানো পানিটুকু আঙ্গুলের ডগা দিয়ে মোছে। কত শতবার রুদ্রের প্রতি অভিমানে অরুণীর হৃদয় ভারী হয়ে গিয়েছিল। রুদ্র জানে না সেই অভিমানের কথা, রুদ্রের জানারও কথা না। প্রতিবারই অরুণীর অভিমান বেশিক্ষণ স্থায়িত্ব লাভ করেনি। সব রাগ অভিমান ভুল ছুটে গিয়েছে রুদ্রের কাছে। এবারও অভিমান হচ্ছে অরুণীর, গাঢ় অভিমান। অরুণীর আবেগ অনুভূতিগুলো রুদ্র হয়তো অরুণীর খামখেয়ালি ভেবে কখনো সিরিয়াসলি নেয়নি। আসলেই কি খামখেয়ালি ছিল? 2-3 দিন পর অরুণী ফোন দেয় নিম্মির কাছে। অন্তত নিম্মির কাছে রুদ্রের খোঁজ নিয়েছে। শিফাসের বিষয়টা নিয়ে অরুণীর উপর খানিক রাগ নিম্মির ধারণা সূর্যের কাছে শিফাসের বিষয়টা অরুণী বলেছে। এই বয়সে একটা ছেলে পছন্দ করতেই পারে, সেজন্য সেটা ফ্যামিলির কাছে বলতে হবে? ঝামেলা হবে জানা সত্ত্বেও অরুণী কেন বলল? এতে করে অরুণীদের সাথে শিফাসের পরিবারের সম্পর্কের অবনতি হয়েছে। কিন্তু অরুণী শিফাসের বিষয়টা বলেনি সূর্যের কাছে। অরুণীর ধারণা শুভ্রা বা সুস্মিতা বলেছে। নিম্মি ফোন তুলে বলল,
আরে অরু, কেমন আছিস? এই তো আপা ভালো, তুমি কেমন আছো? নিম্মি জবাব দেওয়ার আগে অরুণী আবার বলল, শিফাজ ভাইয়ার বিষয়টা আমি সূর্য দাদার কাছে বলিনি, আমি জানতাম ঝামেলা হবে। অভরা, সুস্মিতা ওরা বলেছে হয়তো। এই তো ভালো, ঝামেলা যা হয়েছে বাদ দে। দুলাভাই কেমন আছে? কোথায় তুমি শ্বশুরবাড়ি? নিম্মি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, না, আব্বার বাসায়। রুদ্রের কথা জিজ্ঞেস করতে ইতস্তত বোধ হচ্ছে অরুণীর। কিছুক্ষণ পর সংকোচ কাটিয়ে জিজ্ঞেস করে, রুদ্র কি বাসায় গিয়েছে? আমি ঠিক বলতে পারবো না, ওই বাসার কারোর সাথে কথা হয় না। অরুণী চমক দিয়ে বলে, কথা হয় না মানে? রুদ্র ভাইয়ের সাথেও কথা হয় না? নিম্মির গলা বিষণ্ণ। না। অরুণীর কাছে বিষয়টা খটকা লাগলো। কেন কোনো ঝামেলা হয়েছে নাকি? এসব ভাবতে ভাবতে অরুণী জিজ্ঞেস করে, কোনো ঝামেলা হয়েছে? হয়েছে একটু। অরুণী আগ্রহী গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে বলা যাবে? নিম্মি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সব ঝামেলার মূল হলো আমার শাশুড়ি। কি আর বলবো তোকে, এত ডেঞ্জারাস শাশুড়ি থাকলে সেখানে সংসার টিকে না। সব কিছু নিয়ে অযথা চেঁচাচেঁচি, ছোট ছোট বিষয়গুলো নিয়ে চেঁচিয়ে সাত বাসার মানুষ এক করে। অরুণী চিন্তিত গলায় জিজ্ঞেস করে, দুলাভাই মানুষ হিসেবে কেমন? দুলাভাইয়ের সাথেও কি তোমার বনাবনি হয় না? তানভীরের সাথে বানাবে ভালোই, কিন্তু আমার শাশুড়ির অন্যায় কথাগুলো আমায় মুখ বুজে সহ্য করতে বলে আমি কেন সহ্য করব? মাত্র এই কয়দিনেই তীব্র বিরক্ত হয়ে গেছি। এসব কথার মাঝে রুদ্রের কথা জিজ্ঞেস করতে সংকোচ হলো অরুণীর। নিম্মি নিজ থেকেই বলল, আর অরু, তুই এবার অন্তত রুদ্রের বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল। রুদ্রের থেকে সিফাত কোন দিক থেকে খারাপ? অরুণী কথা বাড়ায় না, ফোন রেখে দেয়। ফোনটা চার্জে বসিয়ে রেখে বারান্দায় গিয়ে দাঁড়ায়। বিষণ্ণ মনে একদৃষ্টিতে তাকিয়ে থাকে, শুধু ভাবছে রুদ্রের বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। রুদ্র ধরা ছোঁয়ার বাইরের মানুষ, ওর নাগাল পাওয়া সম্ভব না। রুদ্র মরীচিকা, অযথাই রুদ্রের পিছনে ছুটে ক্লান্ত হয়েছে। নিজের আবেগ অনুভূতিগুলো ভুল মানুষের জন্য ব্যয় করেছে। অরুণীর চোখের কোটর বেয়ে টপ টপ করে জল বিসর্জিত হতে লাগলো, বুকের ভিতর যন্ত্রণা হতে লাগলো। রুদ্রের সবগুলো ফোন নম্বর ডিলিট করে দেয় অরুণী। একটা চাপা কষ্ট, অপূর্ণতা বয়ে বেড়াচ্ছে। একটা মানুষ এতটা কঠিন হতে পারে? অরুণীর চিন্তা ভাবনার ঊর্ধ্বে রুদ্র। অরুণীর শুধু আফসোস হচ্ছে এমন একটা মানুষের জন্যে এত পাগলামি করার জন্য। দিন 10 পর হঠাৎ একদিন অপরিচিত নম্বর থেকে কল আসে। অরুণী ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়েছিল। ওপাশ থেকে রুদ্রের গলা ভেসে আসে, অরুণী কেমন আছো? অরুণী কিছুক্ষণের জন্যে থমকে যায়, নিজেকে তড়িঘড়ি করে সংযত করে, একটু হাসার চেষ্টা করে। হ্যাঁ ভালো আছি, আপনি হঠাৎ? তুমি কি আমার উপর অভিমান করে আছো? অভিমান করার মতো সম্পর্ক কি আপনার সাথে আমার আছে বলুন তো? অরুণীর কথা শুনে রুদ্র অবাক হয়। অরুণীর গম্ভীর গলা, এভাবে উত্তর দেওয়া, সব মিলিয়ে যেন নতুন এক অরুণী। রুদ্র বলে, অভিমান করার মতো সম্পর্ক নেই তা ঠিক। আপনি আমার সাথে অন্যায় করেছেন, তীব্র অন্যায়। যেমন? অরুণী ফোনটা রেখে দেয়। অরুণী জানে রুদ্রের ইচ্ছে হয়েছে, ফোন দিয়েছে, আবার হারিয়ে যাবে। ইচ্ছে হয়েছিল তাই দেখা করেছে, হাত ধরেছে, সবটাই রুদ্রের ইচ্ছে। অরুণীর কান্না পাচ্ছে আবার। রুদ্রের প্রতি শুধু শুধু টান বাড়িয়ে লাভ নেই। রুদ্র কখনো ওকে ভালোবাসবে না। কয়েকদিন পর নিম্মি আবার ফোন দেয়। তানভীর বুঝিয়ে সুঝিয়ে ওদের বাড়ি নিয়ে গেছে নিম্মিকে। তানভীরও স্বীকার করে শাহনাজ বেগমের অন্যায়, কিন্তু মায়ের মুখের উপর কথা বলবে কিভাবে? তাই নিম্মিকে চুপ থাকতে বলে। রুদ্র নাকি পরীক্ষার পর ছুটিতে বাসায় গিয়েছিল। রুদ্রকে নিয়ে আগ্রহী হয়ে তেমন কিছু জিজ্ঞেস করলো না অরুণী। নিম্মি নিজ থেকেই বলেছে রুদ্র নামক অনুভূতি মুছে ফেলতে চায় অরুণী। শুধু মিছে মিছে মায়া বাড়িয়ে কী লাভ? রাতের বেলায় বই নিয়ে বসে শুধু শুধু বইয়ের পৃষ্ঠা উল্টাচ্ছিল অরুণী। পড়ার দিকে মন নেই। দিনগুলো বিষণ্ণই কাটছে অরুণীর। সেলিনা আহমেদ অরুণীর রুমে এসে বলল, শোনো রুনি। অরুণী চোখ তুলে তাকায়। জি আম্মা। নিম্মিত দেবরকে চিনিস না? ওই যে ট্রেনে দেখা হয়েছিল, বিয়েতেও তো তোর মামার বাড়ি এসেছিল, তুইও তো ওদের বাসায় গিয়েছিলি নিম্মির সাথে। সেলিনা আহমেদ হঠাৎ এসব কেন বলছে? অরুণী তীব্র আগ্রহী হয়ে জিজ্ঞেস করে,
হ্যাঁ, কি হয়েছে? সেলিনা আহমেদ অরুণীর পাশে বসে বলল, খুব ভদ্র ছেলে, সূর্যর সাথে কথা বলেছে, তোকে পড়াতে আসবে কাল থেকে। তোর তো পরীক্ষার আর মাত্র 5 থেকে 6 মাস বাকি। এবার তো আর কোনো উল্টাপাল্টা করিস না, আত্মীয় স্বজন মানুষ, বদনাম হবে। অরুণী হকচকিয়ে উঠল। মিনিট দুয়েক চুপ থেকে হঠাৎ বলে উঠল, না মা, আমি ওনার কাছে পড়বো না, অন্য টিচার দেখো। সূর্য রেগে গেল ভীষণভাবে অরুণীর উপর। শাহেদ আহমেদও বিরক্ত হয়ে ধমকালো অরুণীকে। রেগে মেগে সেলিনা আহমেদের দিকে তাকিয়ে বলল, তোর মেয়ে পরীক্ষায় ফেল করবে, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। সূর্য নাকমুখ শক্ত করে বলল, এবার যদি কোনো তালবাহানা করিস তুই। অরুণী আর কথা বলার সাহস পায় না। রুদ্রের মুখোমুখি হওয়ার কোনো ইচ্ছে নেই অরুণীর। সারা রাত উদ্বিগ্ন হয়ে কাটল অরুণীর। উদ্বিগ্ন আর উৎকণ্ঠায় ঘুম হলো না। শেষ রাতে ঘুমানোর ফলস্বরূপ সেলিনা আহমেদ সকালবেলা দরজা পদঘাতে ভেঙে ফেলার চেষ্টা চালাচ্ছে। অরুণী ধরপড়িয়ে উঠে বসে। দরজা খুলতেই সেলিনা আহমেদ চাপা গলায় বলে, রুদ্র কখন এসে বসে আছে? সদ্য ঘুম ভাঙার কারণে অরুণী যেন কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ পর বলে, এই টাইমে কেন এসছে? সেলিনা আহমেদ ব্যস্ত গলায় বলল, এই টাইমে পড়াবে তাই এসেছে, 2 মিনিটে ফ্রেশ হয়ে আয়। অরুণীর হাত পা কাঁপছে, বুকের ভিতর দুরু দুরু করছে, যেতে ইচ্ছে হচ্ছে না রুদ্রের সামনে। কোথায় যেন জড়তা কাজ করছে, অস্বস্তি হচ্ছে। অরুণী ধীর পায়ে রুদ্রের সামনে যায়। সূর্য রুদ্রের সাথে কথা বলছে, অরুণীর উপস্থিতি টের পায় না। সূর্য অরুণীকে দেখে রুদ্রের দিকে তাকিয়ে বলে, এই যে তোমার ছাত্রী এসে গেছে রুদ্র, মহা ফাঁকিবাজ। সে বার একটা টিচার এসেছিল পড়াতে, 15 দিন ধরে এক পড়াপুরি বিরক্ত হয়ে বিদায় নিয়েছে সে। রুদ্র তাকাই অরুণীর দিকে। সূর্য উঠে চলে যায়। রুদ্র অরুণীর দিকে তাকিয়ে বলল, বসো। অরুণী চেয়ারে বসে, মুখে গম্ভীর ভাব। রুদ্রের দিকে একবার তাকিয়ে মেঝের দিকে দৃষ্টি আবদ্ধ করে রাখে। রুদ্রের মুখের অভিব্যক্তি স্বাভাবিক। রুদ্র আবার বলে,